হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি রসগোল্লার রেসিপি। বাংলাদেশের কমন মিষ্টির মধ্যে একটা মিষ্টি হচ্ছে রসগোল্লা। আর এই রসগোল্লাটা দেখতে যতটা সাদামাটা, তৈরি করা কিন্তু একটু ট্রিকি। আজকের রেসিপিটি আপনারা যদি হুবহু ফলো করেন তাহলে আশা করি দোকানের চাইতেও বেশি স্বাদের বাসায় তৈরি করতে পারবেন পারফেক্ট রসগোল্লা। রেসিপিটি শুরু করার আগে আমি আমার একজন বড় আপুকে ধন্যবাদ দিতে চাই, মিথিলা আপু, যার কাছ থেকে আমি আজকের রেসিপির অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেয়েছি। রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 লিটার তরল দুধ। আর দুধটা যদি ফ্রিজে থাকে তাহলে দুধটাকে নর্মাল করে তবেই চুলায় চড়িয়ে দেবেন, এতে করে ছানার পরিমাণটা বেশি হয়ে থাকে। আর দুধটা নেওয়ার সময় অবশ্যই ফুল ক্রিম মিল্ক নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি ভালো হবে না। দুধটাকে আমি একটু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, এতে করে আর হাঁড়ির মধ্যে দুধটা লেগে যাওয়ার চান্স থাকে না। নেড়েচেড়ে জাল করতে করতে এক পর্যায়ে দুধের মধ্যে বলক চলে এসেছে। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এবার চুলার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে এর অতিরিক্ত গরম ভাবটা আমি দূর করে নিচ্ছি। চুলার ফ্লেমটাকে অন রেখে যদি আপনারা এখানে লেবুর রস বা সিরকা দিয়ে ছানা কাটেন তাহলে কিন্তু ছানাটা একেবারে রাবারি হয়ে যাবে। এতে করে ছানা হবে, তবে মিষ্টি ভালো হবে না। এবার একটা গ্লাসে আমি 4 টেবিল চামচের মতো সাদা ভিনেগার আর হাফ কাপের মতো পানি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু পরিমাণে সিরকার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর হালকা হাতে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সিরকার রেশিওটা আমি আবারও বলে দিচ্ছি, প্রতি লিটার দুধের জন্য 2 টেবিল চামচ পরিমাণ সিরকা লাগবে। 3 থেকে 4 বারের মতো সিরকার এই মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এরই মধ্যে ছানাটা কাটা হয়ে গেছে। ছানার পানিটার মধ্যে যখন একটা সবুজ ভাব দেখা যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাসের মতো নর্মাল ঠান্ডা পানি, এতে করে ছানাটা ওভারকুক হতে পারবে না। এবার একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর স্ট্রেনারের মধ্যে পাতলা সুতি সাদা কাপড় দিয়ে দিচ্ছি। আর কাপড়টা থেকে কোনোভাবেই যেন রং না ওঠে সেদিকে খেয়াল রাখবেন। ছানাটাকে কাটার আগেই কিন্তু আপনারা এগুলো রেডি করে রাখতে হবে, তা না হলে গরম এই ছানার পানিতে রেখে কিন্তু ছানাটা ওভারকুক হয়ে যাবে। সেজন্য যত দ্রুত সম্ভব ছানাটাকে পানি থেকে আলাদা করে ফেলতে হবে। আর আমি কিন্তু এই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিচ্ছি, যেন ছানার মধ্যে কোনো গরম ভাব না থাকে। আপনারা চাইলে এটাকে কলের নিচে রেখেও ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে ঠান্ডা করে নেবেন। শুধু খেয়াল রাখতে হবে ছানাটা যেন কোনোভাবে গরম না থাকে। এবার চারপাশের কাপড়টাকে ধরে একসাথে করে আমি জাস্ট উপরের পানিটা এর চাপ দিয়ে ফেলে দিচ্ছি। ছানাকে চিপে চিপে এর পানিটা কিন্তু ফেলা যাবে না, শুধুমাত্র ওপরের কাপড়ের পানিটা আমি ফেলে দিচ্ছি। ছানাটাকে এইভাবে ঝুলিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার মতো। আপনারা চাইলে জানালার গ্রিল বা কোনো কিছুর হ্যান্ডেলের মধ্যে ঝুলিয়ে রাখতে পারেন। রসগোল্লা তৈরি করার জন্য আমার লাগছে কিছু শুকনো উপকরণ। সেজন্য নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো সুজি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ময়দা, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি, সাথে আরও অ্যাড করে দিয়েছি 2 চা চামচের মতো গুঁড়া দুধ। আমি এখানে ডিপ্লোমা গুঁড়া দুধটা নিয়েছি। সাথে আরও অ্যাড করে দিয়েছি 4 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এইভাবে হাতের চিমটি দিয়ে 4 চিমটি নিয়েছি। আপনাদের সুবিধার জন্য বলে দিয়েছি 1/4 চা চামচ দিলেও হয়ে যাবে, তবে এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। আর দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো রেগুলার রান্নার তেল। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু আপনারা শুধুমাত্র 2 কাপ ছানার জন্যই দিতে পারবেন। ছানার পরিমাণ কম বেশি হলে কিন্তু শুকনো উপকরণের পরিমাণও কম বেশি হবে। প্রায় 4 ঘন্টা পর ছানাটা আমি নামিয়ে নিয়েছি। এখানে 2 কেজি দুধে আমার 2 কাপ থেকে সামান্য একটু কম ছানা হয়েছে। আর ছানাটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, একেবারে ক্রিমের মতো। ছানাটা পারফেক্ট না হলে মিষ্টিও কিন্তু পারফেক্ট হবে না। 2 কেজি দুধ থেকে কিন্তু সবসময় 2 কাপ ছানা হবে না, কম বেশি হতেই পারে, কারণ দুধের ফ্যাটের উপরে নির্ভর করে ছানার পরিমাণটা। আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন। তো ছানাটাকে আমি আলতো হাতে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। আর ছানার মধ্যে কোনো প্রকার দানা যেন না থাকে সেজন্য আমি হাত দিয়ে এটাকে ডলে ডলে ময়ান করে নিচ্ছি, বা হাতের 5 আঙ্গুল দিয়েও ডলে নিতে পারেন। খুব প্রেশার দিয়ে ডলা যাবে না, তাহলে কিন্তু ছানার তেলটা বের হয়ে যাবে আর এতে করে মিষ্টির মধ্যে নানা ধরনের প্রবলেম দেখা দিবে। আলতো হাতে 4-5 মিনিটের মতো ডলার কারণে এটা কিন্তু একেবারে ক্রিমের মতো সফট হয়ে গেছে। ছানা তৈরি করার সময় ছানা থেকে চিপে অতিরিক্ত পানিটা ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানাটা আর ক্রিমের মতো থাকবে না, এটা অতিরিক্ত হার্ড হয়ে যাবে। ছানাটাকে মোটামুটি মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছানা থেকে সামান্য একটু ডো হাতে নিয়ে
2 হাতের তালু দিয়ে ঘষে ঘষে একটা বল তৈরি করব। আর বলটা যদি স্মুথ হয়, কোনো ধরনের ক্র্যাক না থাকে, তাহলে বুঝতে হবে যে ছানাটা আমার তৈরি। বলের গায়ে কোনো ধরনের ক্র্যাক বা ফাটল নেই। এবার ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই শুকনো উপকরণ। অনেকেই ভাবতে পারেন যে এতটা মথে ছানাটাকে নরম করে তারপরে কেন শুকনো উপকরণগুলো দিলাম। কারণ শুকনো উপকরণগুলোর মধ্যে অনেকটাই সুজি, চিনি এবং ময়দা আছে, আর এটা অনেকটা ফুলে গিয়ে ছানার ডোটা আঠালো হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই আগে ভালোভাবে ছানাটাকে মথে নিয়ে তারপরে এই মিশ্রণগুলো মিশাতে হবে। আর মিশানো হয়ে গেলে দরকার হয় 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিতে পারেন, কারণ চিনিটা যেন অবশ্যই গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে আমি ছানার ডো থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি। সবগুলো ছানা থেকে আমি এই কয়টা লেচি তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি হাতের তালুতে নিয়ে আরেক হাতের তালু দিয়ে ঘষে ঘষে একটা বল তৈরি করে নিচ্ছি। আর বলটা কতটা মসৃণভাবে তৈরি হয়েছে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। আর এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। মিষ্টির বলগুলো তৈরি হয়ে গেছে, আর শিরাটা কিন্তু এখনও তৈরি হয়নি। সেজন্য মিষ্টিগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে একটু ঢেকে রাখতে হবে, যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার শিরা তৈরি করার জন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 4.5 কাপের মতো পানি, আর দিয়ে দিয়েছি 5 কাপের মতো চিনি। এই মিষ্টির ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগে, আর শিরাটা কিন্তু অনেকটাই ঘন থাকে। পানিতে বলক চলে আসবে এমন সময় আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একেবারে টকবগে ফুটন্ত শিরায় মিষ্টি দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক সময় মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে। চুলার ফ্লেমটাকে আমি একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। সমস্ত মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি চুলার ফ্লেমটাকে একেবারে হাই করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো। ঠিক 4 থেকে 5 মিনিটের মতো যখন হয়ে যাবে, তখন আমি মিষ্টিগুলোকে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু বেশ নরম, আর আলতো হাতে একটু নেড়ে দিতে হবে, তা না হলে মিষ্টিগুলো এক পাশ থেকে কিন্তু ট্যাপ হয়ে যেতে পারে। এ পর্যায়ে মিষ্টিগুলো বেশ নরম, আর শিরাটা যেহেতু ঘন সেজন্য মিষ্টিগুলো ভাঙবে না, এতে ভয়ের কিছু নেই। তবে খুব আলতো হাতেই সাবধানের সাথে নাড়তে হবে। কাঠের চামচ বা স্প্যাচুলা দিয়ে নাড়ার চেষ্টা করবেন। এখানে স্টিলের চামচটা ব্যবহার করতে গেলে অনেক সময় মিষ্টি কিন্তু এখন কেটে যেতে পারে। ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব আরও 4 থেকে 5 মিনিটের মতো। মিষ্টি হাঁড়িতে দেওয়ার পর ঠিক 8 থেকে 10 মিনিট যখন হয়ে যাবে, তখন এইভাবে বাবল হতে থাকবে, আর তখন বুঝে নিতে হবে যে মিষ্টির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। শিরা ঘন হয়ে গেছে বলতে 1 তার 2 তারের ব্যাপার না, মিষ্টির শিরাটা অনেকটাই আঠালো হয়ে গেছে। মিষ্টিগুলো যখন 8 থেকে 10 মিনিটের মতো জাল করা হয়ে যাবে, তখনই পাশের চুলা থেকে আমি ফুটন্ত গরম পানি 1 কাপের মতো আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এই কাজটা কিন্তু মিষ্টি জাল করার 8 থেকে 10 মিনিটের আগে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। ঠিক 2 মিনিট জাল করার পরে আমি আবারও গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আর এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু এইভাবে পানি অ্যাড করে নিতে হবে, তবে মিষ্টি পারফেক্ট হবে। আর তা না হলে শিরা অতিরিক্ত ঘন হয়ে গেলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে। আর চুলার ফ্লেমটাকে কিন্তু পুরো রান্নায় একই পর্যায়ে রাখতে হবে, হাই হিটে রেখে রান্না করতে হবে। উপর থেকে যখন এইভাবে অসংখ্য ফেনা দেখা দিবে, তখনই বুঝে নিতে হবে যে এটা মিষ্টির ঝাঁক। আর এই মিষ্টির ঝাঁকটা যখন তৈরি হবে, তখন কিন্তু মিষ্টিটা উপর থেকেও খুব ভালোভাবে কুক হয়ে যায়। মিষ্টি জাল করার সময় অতিরিক্ত বড় পাতিল বা একেবারে ছোট পাতিলও নেওয়া যাবে না। অতিরিক্ত বড় পাতিল নিলে স্পেস পেয়ে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে, আর একেবারে ছোট পাতিল নিলে কিন্তু মিষ্টিগুলো একটার সাথে একটা লেগে সেদ্ধ হওয়ার সময় ভেঙে যেতে পারে। এক চুলায় মিষ্টি দিয়ে দিলে অপর চুলায় কিন্তু একটা গরম পানির পাতিল অবশ্যই চড়িয়ে রাখতে হবে, আর সেখান থেকে ফুটন্ত গরম পানিটাই অ্যাড করতে হবে। মিষ্টি সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এবার একটা মিষ্টিকে আমি তুলে নিচ্ছি, আর 1 কাপ ঠান্ডা পানির মধ্যে মিষ্টিটাকে ছেড়ে দিচ্ছি। মিষ্টিটা যদি সম্পূর্ণ ডুবে যায়, তাহলে বুঝতে হবে যে মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে। আর যদি ভেসে থাকে, তাহলে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। ঠিক 25 মিনিট যখন হয়ে যাবে, তখন চুলার ফ্লেমটাকে বন্ধ করে আরও 1 কাপ গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি। এতে করে গরম তাপে আর মিষ্টির শিরাটা ঘন হতে পারবে না। যেই হাঁড়িতে রেখে মিষ্টিগুলোকে রান্না করব, সেই হাঁড়িতে রেখে মিষ্টিগুলোকে ঠান্ডা করতে হবে। এ পর্যায়ে কিন্তু হাঁড়ি চেঞ্জ করা যাবে না, তাহলে মিষ্টি কিন্তু চুপসে যাওয়ার চান্স থাকে। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমি মিষ্টিগুলোকে সময় নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি ফলো করে আপনারা মিষ্টি তৈরি করেন, বা যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি সবগুলো যদি আপনারা কাজে লাগান, তাহলে আশা করি মিষ্টি বানাতে আপনারা ব্যর্থ হবেন না।
আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমার জানা মতে যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আছে সবগুলোই আমি শেয়ার করেছি, আর সবগুলোই আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার একটা মিষ্টি আমি কেটে শেয়ার করছি, কতটা সফট আর কতটা পারফেক্টলি তৈরি হয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। রসগোল্লাটা হালকা হাতে একটু চাপ দিলেই কেটে যাচ্ছে, আর স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপ প্রয়োগ করে কাটতে হয়, কারণ দুইটা মিষ্টির ক্ষেত্রেই রয়েছে ভিন্নতা দুই রকমের। রসে টইটুম্বুর এমন স্বাস্থ্যকর উপায় মিষ্টি যদি ঘরে তৈরি করা যায় তাহলে আমরা দোকান থেকে কেনই বা কিনে খাবো। ফার্স্ট টাইম যদি মিষ্টিটা তৈরি করতে যান তাহলে অল্প পরিমাণে তৈরি করবেন, কারণ প্রথমবারে যে পারফেক্ট হয়ে যাবে তা কিন্তু না। এই মিষ্টিটা তৈরি করতে গিয়ে আমি অনেকবার ব্যর্থ হয়েছি, আর এই ব্যর্থতার মধ্য দিয়ে আমি শিখতে পেরেছি নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি আপনারা প্রথমবারই তৈরি করতে পারবেন হুবহু রেসিপিটি ফলো করলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।